সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। নানা স্বাদের ক্লাসিক সাহিত্য নিয়ে আমার এই চ্যানেলটি সাজানো। যারা গল্প শুনতে ভালোবাসো তাদের জন্য এই চ্যানেল। আজ পড়ব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প লাল ঘোড়া। গল্পটা পুরো শোনার অনুরোধ রইল। আর গল্প শুনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক শেয়ার করতে ভুলো না। গল্প লাল ঘোড়া। একটা ইংরেজি পত্রিকা উল্টাতে উল্টাতে বাঁ দিকে চোখ পড়ল। সবটা পাতা জুড়ে কি যেন টনিকের রঙিন বিজ্ঞাপন। এই টনিক খেলে কি পরিমাণ স্বাস্থ্য লাভ হতে পারে সেইটা বোঝাবার জন্য বিরাট একটা লাল ঘোড়ার ছবি। কেশর ফুলিয়ে আশ্চর্য উদ্ধত ভঙ্গিতে ঘোড়াটা দাঁড়িয়ে, সামনের একটা পা ভাঁজ করা, মাথাটা ওপর দিকে তোলা, সারা শরীরের প্রত্যেকটা পেশি থেকে তেজ আর শক্তি ঠিকরে পড়ছে, যেন নিজেকে ধরে রাখতে পারছে না। ছবিটা দেখতে দেখতে আমার মনে হতে লাগলো যেন একটু পরেই এই পত্রিকাটার পাতা থেকে এক ঝলক ছুটন্ত লাল আগুনের মতো ঠিকরে বেরিয়ে যাবে সে। আমার জানলার বাইরে বর্ষণ মুখরিত রাতের কলকাতায় বন্ধ কাচের শার্সির উপর বিদ্যুৎ চমকে যাচ্ছে থেকে থেকে। এক একটা আলোর ঘোড়া মেঘের গুরু গুরু ধ্বনিতে খুরের শব্দ বাজিয়ে তীর বেগে ছুটে যাচ্ছে যেন। ফাঁকা পথের ওপর অতন্দ্র ইলেকট্রিকের শাড়ি, অজস্র বৃষ্টিতে ঝাপসা, নিকষ কালো আকাশ, আর ঘুমন্ত বাড়িগুলোর মাঝখানে তাদের কতগুলো সবুজ চোখের মতো মনে হচ্ছিল। পত্রিকাটা নামিয়ে রাখলুম টেবিলের ওপর। ওই লাল ঘোড়াটা, নিবিড় কালো মেঘে ঢাকা আকাশ, কবরের মতো সারি দেওয়া অন্ধকার বাড়িগুলো, সবুজ চোখের মতো ইলেকট্রিক আলোর সার, আর আর আমি কয়েক মুহূর্তের ভেতরে অনেক অনেক বছর পেছনে চলে গেলুম। তখন আমার বয়স 13 বছরের বেশি নয়। তখন আমার জানলার বাইরে দূরে তালবনের মাথার উপর সন্ধ্যা তারা উঠত, আর সেই তারার দিকে চেয়ে চেয়ে থরথর করে কেঁপে উঠত আমাদের তুলসীতলায় সন্ধ্যা প্রদীপের শিখাটা। তখন চৈত্রের দুপুর ভরে যেত আমাদের বাগানের চাঁপার গন্ধে। তখন ভরা বর্ষায় করতোয়ার নীল জল ঘোলা হয়ে ফেনা তুলে আমাদের ভারীর ঘাট ছাপিয়ে প্রায় আস্তাবল পর্যন্ত উঠে আসত। সেই আস্তাবলে থাকতো আমাদের লাল ঘোড়াটা। একটা নয়, দুটো ঘোড়া। একটা কুচকুচে কালো, তার কপালে সাদা একটা দাগ, ঠাকুরমা তার নাম দিয়েছিলেন চাঁদ কপালি। আর একটা টকটকে লাল, ছোটবার সময় কেশরগুলো নেচে উঠত যখন, ঠিক মনে হতো আগুনের শিখা কাঁপছে কতগুলো। তারও নামকরণ ঠাকুরমাই করেছিলেন, খুব সম্ভব লালু। প্রকাণ্ড দুটো ঘোড়া, অনেক দাম, বাবার খুব শখের জিনিস। আমাদের বুড়ো হিন্দুস্থানি সহিস রামযশ বলতো একদম মিলিটারি। যতদূর মনে আছে, নেকমর্দন ফকিরের মেলা থেকে ও দুটোকে কিনে আনা হয়েছিল। উত্তর বাংলায় অত বড় মেলা তখন আর ছিল না। ওই ঘোড়ায় চড়ে বাবা মফস্বলে যেতেন। রেকাবে পা দিয়ে জিনে উঠে না বসতেই উল্কার বেগ লাগতো ঘোড়ার সর্বাঙ্গে। টকাটক টকাটক টকাটক। চক্ষের পলকে থানার সামনের দেবদারু আর বকুলবন পার হয়ে ডাকবাংলোর পাশ নিয়ে বাঁক দিয়ে দূরের মেটে লাল পথ দিয়ে কোথায় উধাও হয়ে যেত। পেছনে পাক খেয়ে উঠত রাঙা ধুলোর ঘূর্ণি। আবার দূরের তালবনের মাথায় পরন্ত বেলা যখন শেষ আলো আর ছড়া ছড়া মেঘ যখন শকুনের রক্তমাখা ডানা ছড়িয়ে দিত, তখন তেমনি করেই ধুলোর ঝড় উঠত। ঘোড়ার পায়ের আওয়াজ স্পষ্ট হতে থাকতো। তখন পরিষ্কার দেখতে পেতুম বাবা ফিরে আসছেন। চাঁদ কপালি কিংবা লালু যেই হোক, বাড়ির সামনে পৌঁছেই দাঁড়িয়ে পড়তো লক্ষ্মী ছেলের মতো। বাবা টুপ করে নেমে আসতেন।
বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে ল্যাজ নাড়ত ঘোড়া, আর তার ঘামের একটা অদ্ভুত মাদক গন্ধে ভরে যেত জায়গাটা। রোজ সকালে পড়া শেষ হয়ে যাওয়ার পর আর স্কুলে যাওয়ার মাঝের সময়টুকু আমি এসে একটা জল চৌকি টেনে নিয়ে বসতুম আমাদের সেই মস্ত পেয়ারা গাছটার তলায়। একসঙ্গে দুটো কাজ হতো। ছুতোর মিস্ত্রি তারিণী তার হাতুড়ি করা ত্রেঁদা নিয়ে ঠুকঠাক খসখস করে কাজ করতো সেখানে। আমাদের বাড়িতে প্রায় 12 মাসই বাঁধা ছিল সে। কখনো ঠাকুমার পুজোর ঘরের সিংহাসন তৈরি করত, কখনো ঘষে ঘষে পরিষ্কার করত হলদে রঙের কাঁঠাল কাঠের পিঁড়ি, কখনো গড়ত পিল সুজ, কখনো বা আরও দুই লোক জড়ো করে আলমারি টালমারি বানাতো। বাবা কাছাকাছি না থাকলেই দা কাটা করা তামাক টান দিয়ে খক খক করে কাশত, আর আমাকে বক বক করে বোঝাতো, ছোটবাবু ছুতোরের কাজ ভারী শক্ত, জাতগুনি না হলে এ কাজে হাত আসে না। আরে রেঁতা ঘষতে জানলেই যদি মিস্ত্রি হতো তাহলে দুনিয়ায় আর দুঃখ ছিল না। আমি মধ্যে মধ্যে ওর যন্ত্রপাতি টানাটানি করলে হাঁ হাঁ করে উঠত, হাত দিও না, হাত দিও না, ও করাতে খুঁড়ের মতো ধার, আঙুলে একেবারে লাগলে ঘ্যাঁচ করে বেরিয়ে যাবেন। তারিণী আমার উপলক্ষ ছিল বটে, কিন্তু আসল লক্ষ্য ছিল রামযশ। সামনের আস্তাবল থেকে সে তখন চাঁদ কপালি আর লালুকে বের করে এনে প্রাণপণে দলাই মালাই করত। চটাস চটাস করে এমন জোরে চড় মারত যে আমি শিউরে উঠে ভাবতাম ওরকম একটা চাটি গায়ে লাগলেই আমি অজ্ঞান হয়ে পড়ব। অথচ ঘোড়া দুটোকে দেখতুম সম্পূর্ণ নির্বিকার, চোখ বুজে ঘাস টাস কি সব চিবিয়ে চলতো, বরং খুব আরাম পাচ্ছে বলেই মনে হতো তখন। এমনকি তারিণী পর্যন্ত বিরক্ত হয়ে উঠতো এক এক সময়, কি আরম্ভ করলে হে রামযশ, চড়িয়ে চড়িয়েই বাবুর ঘোড়া দুটোকে মেরে ফেলবে নাকি? রামযশ জবাব দিত না, একবার অবজ্ঞা ভরে চেয়ে দেখতো কেবল। তা আমাকে টান দিয়ে খক খক করে কাশতে কাশতে চোখে জল এসে যেত তারিণীর। এক হাতে চোখ মুছে নিয়ে আবার বলতো, অত যে মারধর করছো ঘোড়াকে, একদিন এক চাঁটিতে চল উড়িয়ে দেবেন, বুঝবেন তখন। রামযশ বলতো, ঠক ঠক করতেছ কি, যাও, ঘোড়ে কা মতলব তুমি কি বুঝবে? না, ঘোড়া তো আমরা কখনো দেখিনি, আজই তুমি প্রথম দেখালে। তারিণী ব্যঙ্গ করতো, আরে তুমি যা দেখিয়েছো ওসব ঘোড়া নেই, গদ্ধে কা বাচ্চা, এমন ঘোড়া তুমি কাহা সে দেখবে? এ সব হলো ওয়েলার ঘোড়া, একদম মিলিটারি, কামানের গলি মে ভি কুছ হয় না, দলাই মালাই সে কি করবে? সেই কবে ঘি খেয়েছিল বলে থেমে যেত তারিণী। শিরিষ কাগজ ঘষে ঘষে কাঁঠাল কাঠের হলদে পিঁড়েগুলোকে সোনার মতো চকচক করে তুলত। কিন্তু আর কথা বাড়াতো না রামযশের সঙ্গে। বয়সকালে রামযশ দমদমে ছিল, কলকাতা মে ভি। গোড়া সাহেব লোগো কি ঘোড়া উড়ার তত্ত্বাবধান করতো সে। মিলিটারির খবর, কলকাতার হালচাল তার নখদর্পণে। নিতান্তই পাড়াগাঁয়ের ছুতোর মিস্ত্রি তারিণী, যে কলকাতা দূরে থাক, দিনাজপুর সদর পর্যন্ত চোখে দেখেনি, সে আর ঘাঁটাতে সাহস পেত না রামযশকে। আমি কখনো কখনো রামযশের কাছে মিলিটারি ঘোড়ার গল্প শুনতুম। কেমন করে ব্যান্ডের তালে তালে তারা নেচে ওঠে, কেমন করে গড়ের মাঠের ভেতর দিয়ে তারা টক বগিয়ে ছুটে যায়, কেমন করে লাট সাহেবের গাড়ির সঙ্গে সঙ্গে চলে। ঘোড়সাওয়ারের এইসব বিবরণ শুনতে শুনতে আমার ভাবনা অনেক দূরে ভেসে চলে যেত। তখন মধ্যে মধ্যে মনে হতো আমাদের বাড়ির আস্তা বলে ওরা যেন বেমানান, মিলিটারি বাজনার তালে তালে নাচতে না পারলে ওদের জীবনই যেন বৃথা। তারিণী ঈর্ষা ভরে চোখে তাকাতো। গ্রামের নদীতে কুমির আসবার একটা রোমাঞ্চকর গল্প শুনিয়ে আমাকে অভিভূত করতে যাচ্ছিল। রামযশের ঘোড়া কুমিরের পিঠের ওপর টেক্কা দিয়ে চলে যেত, তাই দেখে তার বিরক্তির সীমা থাকতো না।
বুড়োর কথা শোনো কেন ছোটবাবু, গল্পে মারে দই। গল্প হোক আর যাই হোক, তারিণীর চাইতে রামযশের উপরেই আকর্ষণ আমার বেশি ছিল। আস্তাবলের পাশেই একটা ছোট ঘরে বাঁশের মাচার উপর ছিল রামযশের আস্তানা। কত ছুটির দুপুরে আমি পালিয়ে পালিয়ে যেতুম সেখানে, আর রামযশের গল্প শুনতুম। বয়স বোধ হয় তখন 65 পেরিয়ে গেছে। পাকা গোঁফ, মাথার ছাঁটা ছাঁটা চুল কদম ফুলের মতো সাদা, তবু আশ্চর্য ধারালো ছিল চোখ দুটো। কথা বলতে জল জল করে জ্বলতো, আর সেই চোখের আলোয় যেন আমি দিক দিগন্ত দেখতে পেতুম। শুধু রামযশই নয়, তখন স্কুলের পাঠ্য বই ছাড়িয়ে আরও কিছু দূরে এগিয়ে গেছি। পড়েছি সেই সব বর্ণনা, কেমন করে ঘাসে ভরা বিশাল মাঠের ভেতর দলে দলে বুনো ঘোড়া চড়ে বেড়ায়, কি করে নেতা হওয়ার জন্য নিজেদের মধ্যে মারামারি করে, কেমন করে হঠাৎ খেয়াল খুশির আনন্দে তীরের মতো ছুটে যায় তারা। পড়েছি সেই সব কাহিনী, কিভাবে রেড ইন্ডিয়ানরা পালকের টুপি মাথায় পরে পোষা ঘোড়া ছুটিয়ে তাড়া করে তাদের আর ল্যাসরো ছুঁড়ে দিয়ে উল্কাকতি বুনো ঘোড়াকে বন্দি করে তারা। আস্তাবলে ঘোড়ারা বড় বড় পাত্র থেকে ভিজে ছোলা খেত, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম। মোটা মোটা নাকের ফুটো দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস পড়ত। প্রকাণ্ড চোয়ালের পাশ দিয়ে চিবুনো ছোলা গলে পড়তো কখনো কখনো। কি মনে করে অনেকগুলো দাঁত হাসির ভঙ্গিতে মেলে দিয়ে ই করে ডেকে উঠত, আর চামড়ের মতো ল্যাজ দুলিয়ে দিয়ে মাছি তাড়াতো। সমস্ত জায়গাটা আচ্ছন্ন হয়ে উঠত চিবুনো ছোলা আর ঘোড়ার গন্ধে। আমি দেখতুম, স্পষ্ট দেখতে পেতুম, অস্ট্রেলিয়ার সেই অসীম অশেষ তৃণপ্রান্তর দিয়ে ঘোড়ার পাল ছুটছে, শুকনো ছেঁড়া ঘাসের শীষের ঘূর্ণি উঠছে তাদের পায়ে পায়ে, আর তাদের দলে একটা বিদ্যুতের চমকের মতো লালু আর চাঁদ কপালিকে আমি দেখতে পেতুম এক একবার। এইভাবেই চলছিল। হঠাৎ কাণ্ড ঘটল একটা। বেদের দল এলো গ্রামে। এদেশের লোক যাদের বলতো ইরানি, সেই পীর মুর্শিদের প্রকাণ্ড বটগাছটা অনেকখানি জুড়ে ঠান্ডা নীলচে ছায়া ছড়িয়ে, আর বড় বড় জট নামিয়ে যেটা দাঁড়িয়ে আছে, যার ঘুপটি পাতার আড়ালে কখনো কখনো মাঝরাতে শকুনের ছানা ডুকরে কেঁদে উঠে আমাদের ভয় ধরিয়ে দিত, যার তলায় কখনো কখনো শিরনি চড়াতো গ্রামের মুসলমানেরা, আর আমরা গিয়ে বাতাসার লোভে ভিড় করে দাঁড়াতুম। সেইখানেই এসে তারা তাঁবু ফেলল। পাজামা, কালো কুর্তা, মাথায় পাগড়ি, কানে বীরবৌলি, পুরুষের দল, মেয়েদের পরনে মস্ত মস্ত রং বেরঙের কুঁচি দেওয়া ঘাগরা, গলায় পুঁতি আর পাথরের মালা, মাথায় রঙিন রুমাল, ছুরি ছোড়া, শেকড় বাকড়, নানা রকমের ওষুধ, আরও কি সব টুকিটাকি জিনিসপত্র সব বাড়ি বাড়ি ফিরি করে বেড়াতো। অনেক রাত পর্যন্ত ঢোল করতাল বাজিয়ে গান বাজনাও চলতো তাদের। একদিন কার সঙ্গে ছুরি কাঁচের দড়াদড়ি নিয়ে হঠাৎ খেপে উঠল তাদের একজন, ফস করে একখানা ছোরা বের করে ফেলল, খুন করেই বসে আর কি। বাবা তক্ষুনি ইরানিদের ডাকিয়ে আনালেন। সেই লোকটাকে নাকে খত দেবালেন, হুকুম করালেন কাল ভোর হওয়ার আগেই ওদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। শেষ রাতেই চলে গেল বেদেরা। কিন্তু পরদিন সকালে লালুকে জিন পড়াতে গিয়েই এক বিপর্যয় কাণ্ড। কথা নেই বার্তা নেই, হঠাৎ চি করে একটা বিকট চিৎকার ছাড়লো লালু। তার এমন বেয়ারা বিদকুটে ডাক আমি কোনো দিন শুনিনি। তারপরেই তড়াক তড়াক করে লাফাতে আরম্ভ করলো, লাথি ছুঁড়তে লাগলো পাগলের মতো। আরে বাপরে বলে লাফিয়ে সরে গেল মিলিটারি ফেরত রামযশ, আর একটু হলেই লাথি সোজা গিয়ে লাগতো তার মাথায়। তারিণী সেই পেয়ারা গাছটার তলায় বসে তুরপুন চালিয়ে কাঠ ছেঁদা করছিল। ঠাট্টা করে বলতে গেল, কেমন হলো তো, আরো আরো দলাই মালাই করো ঘোড়াকে, এবার
মুখের কথা মুখেই রইল তারিণীর। ঘোড়াটা এবার বুঁ করে তার দিকে ঘুরে উৎকট হাসির ভঙ্গিতে প্রকাণ্ড মুখের সবকটা দাঁত ছড়িয়ে দিয়ে ই করে এমন একটা ডাক ছাড়লো যে বুকের রক্ত চমকে গেল আমাদের। ওরে সর্বনাশ! যন্ত্রপাতি ফেলে 3 লাফে উঠোন পেরিয়ে তারিণী এসে বাড়ির বারান্দায় উঠে পড়ল। থর করে কাঁপতে বলল, এ ঘোড়া পাগল হয়ে গেছেন, একেবারে পাগল হয়ে গেছেন। পাগল ছাড়া আর কি। রামযশ কাছে এগোতে পারল না। বাবাকে দেখলে যে ঘোড়ার চোখ পর্যন্ত খুশিতে ভরে ওঠে বলে মনে হতো আমার, সে যেন কাউকেই আর চিনতে পারছে না। কিছুক্ষণ দাপাদাপি করলো। সেই রক্ত জমানো বিকট চিৎকারে থেকে সারা পাড়া কাঁপিয়ে দিলে। 2 লাথিতে বাগানের বাঁখারির অর্ধেক বেড়া উড়িয়ে দিলে। তারপর হঠাৎ ছুটতে আরম্ভ করলো। করতোয়ার পাশ দিয়ে ঈশানীর কালী মন্দির ছাড়িয়ে যেন একটা লাল আগুনের ঝলক মিলিয়ে গেল। মনে হলো তার পায়ের নিচে এখন আর বাংলাদেশ নেই, অস্ট্রেলিয়ার সেই বিশাল তৃণপ্রান্তর দিয়ে কোন দূর দূরান্তে সে ছুটে চলল। বাড়িতে হই হই শুরু হয়ে গেল। ঠাকুরমা হাত পা ছড়িয়ে কাঁদতে বসলেন। বাবা থমথমে মুখে গম্ভীর হয়ে বসে রইলেন তার ইজি চেয়ারটায়। ঘোড়ার সন্ধানে লোক ছুটল, চৌকিদার ছুটল, কিন্তু লালুকে যে আর ফিরে পাওয়া যাবে এমন আশাই করতে পারল না কেউ। চোখ মুছতে মুছতে রামযশ সামনে এসে দাঁড়ালো, যেন সমস্ত অপরাধ তারই। হুজুর, আমার কিছু মালুম হচ্ছে না। কাল রাত তক ঘোড়া একদম ঠিক ছিল, লেকিন প্রতিবেশী ওভারসিয়ার বাবু বললেন, এ নিশ্চয়ই ইরানিগুলোর কাণ্ডমশাই। আপনি ওদের তাড়ালেন গ্রাম থেকে, তাই শোধ নেবার জন্যে রাত্রিরে চুপি চুপি এসে ঘোড়ার খাবারে কিছু বিষ টিষ মিশিয়ে দিয়েছে। ওদের অসাধ্য কাজ নেই। বিষণ্ণভাবে মাথা নেড়ে বাবা বললেন, তাই সম্ভব। ওভারসিয়ার বাবু আবার বললেন, ওই বেদেগুলোকে কনস্টেবল পাঠিয়ে ধরে আনান না, আচ্ছা করে চাপকে দিন, দেখবেন। বাবা বললেন, কি হবে? তারপর সেই ঘটনাটা ঘটল, যেটা বলবার আগে আর একটা কথা বলা দরকার। আমার বয়স তখন 13। নতুন সাঁতার শিখে করতোয়ার জল তোলপাড় করি। গাছের ডালে ডালে পাকা ফল আর বুলবুলির বাচ্চা খুঁজে বেড়ায়। মাঠ পেরিয়ে চণ্ডীর বিলে চলে যায়। সেখানে পেতনি আর কেউটে সাপের ভয় আছে জেনেও সিঙারা তুলে আনি পদ্ম চাকি। এসব দুরন্ত পানায় বাবা পারতপক্ষে কখনো বাধা দিতেন না। খুব সম্ভব নিজের ছেলেবেলার কথা মনে পড়তো তার। ঠাকুরমার মুখে তার অনেক বেপরোয়া কীর্তি কাহিনী আমরা শুনেছিলাম। শুধু একটা জায়গায় বাধা ছিল বাবার, তার ওই বড় ঘোড়া দুটোই কিছুতেই চাপতে দিতেন না আমাকে। রামযশ আমার হয়ে 2-1বার ওকালতি করতে গিয়ে ধমক খেয়ে ফিরে এসেছিল। বাবা বলতেন, ও ঘোড়ায় চড়বার মতো বয়স হোক, তখন দেখা যাবে। কিন্তু 13 বছর কি বয়স নয়? মন তখন গল্পের বই পড়ে আফ্রিকার জঙ্গলে সিংহ আর গরিলা শিকার করে বেড়ায়। সাহারার মরুভূমিতে বেদুইনদের ছুটন্ত ঘোড়ায় মরুঝড় পেরিয়ে চলে যায়। ফেনা তোলা নায়েগ্রা প্রপাতে ঝাঁপ দিয়ে পড়তে চায়। সেন হেডিনের সঙ্গে তিব্বতের গ্লেসিয়ার পাড়ি দেয়। অতএব বাবার ঘোড়া না পায় ঘোড়ায় চড়া বন্ধ হতো না। শীতের মাঠে যেসব ছোট ছোট পাড়া গিয়ে নিরীহ আধমরা ঘোড়া ছোলা শাক আর মটরশুঁটি খেয়ে বেড়াতো, সুযোগ পেলেই তাদের ন্যাড়া পিঠে শোয়ার হতুম আমি। কঞ্চির চাবুক চালিয়ে অনিচ্ছুক ঘোড়াগুলোকে যথাসম্ভব দৌড় করাতুম, আর ভাবতুম লালু কিংবা চাঁদ কপালের পিঠে যদি কোনোদিন চাপতে যায়, তাহলে মরুভূমির বেদুইনদের মতো নীল নদীর ধারে ধারে পিরামিডের ছায়ায় ছায়ায় অদৃশ্য হয়ে যায়। রামযশকে কতদিন বলতুম, আমাকে একদিন চুপি চুপি ঘোড়ায় চাপতে দেবে রামযশ? রামযশ জিভ কাটত,
না ছোট বাবু, বড় বাবুর হুকুম আছে, আমি বেইমানি করবে না। কিন্তু আমি স্বপ্ন দেখতুম লালু কিংবা চাঁদ কাবালির পিঠে শোয়ার হয়ে আমি ছুটেছি। মরুভূমি, পাহাড়, বন সব পার হয়ে একদিন ছাড়িয়ে চলে গেলুম পৃথিবীর সীমা। ঝাঁপিয়ে পড়লুম শূন্য আকাশ, নীল নীল, অনন্ত নীল। পেরিয়ে ঘোড়া পক্ষীরাজ হয়ে ছুটল, তারায় তারায় ঘুরের শব্দ বাজতে লাগলো। এই গ্রাম নয়, স্কুল নয়, শুধু মাঠের ওপারে চণ্ডীর বিলটা নয়, যোগী সরকারের বনে জঙ্গলে ছাড়িয়ে জগদানন্দ রায়ের গ্রহ নক্ষত্রের অসীম জগতে। কি মুক্তি, কি মুক্তি! লালু যেদিন তার রাঙা কেশরে আগুনের শিখা উড়িয়ে উল্কার মতো অদৃশ্য হয়ে গেল, সেই দিন বিকেলে। তখন আমাদের খিড়কি টেকটায় কেউ ছিল না। তারিণী মিস্ত্রি তার যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেছে। রামশাস খুব সম্ভব লালুকে খুঁজতে বেরিয়েছে, বাবাকে কোথায় সালিশির জন্য ডেকে নিয়ে গেছে, আর সবাই বাড়ির ভেতরে। সেই সময় আমি খিড়কির বাইরে এসে দাঁড়ালুম। তখন ভরা করতোয়ার জলে নৌকোর পালে সোনালি রোদ, বকেরা ফিরছে, মাছরাঙা ফিরছে, কাকেরা ভাঙা গলায় ডাকাডাকি করছে। আমি নদীর দিকে চলেছিলুম বর্ষার জলে শুশুকের ডিগবাজি দেখতে। হঠাৎ পা থমকে গেল আমার। ঠিক আস্তাবলের সামনে লালু দাঁড়িয়ে। হ্যাঁ, লালুই। কখন ফিরে এসেছে কেউ জানে না। একেবারে মাটির মূর্তির মতো স্থির। বিকেলের আলোয় লাল প্রকাণ্ড শরীরটা অপরূপ দেখাচ্ছে তার। মনে হলো ওটা একটা আগুনের ঘোড়া। কিসের আকর্ষণে জানি না, আমি ধীরে ধীরে এগিয়ে গেলুম তার দিকে। সকালে তার রুদ্র ভয়ঙ্কর মূর্তি আমি দেখেছি তার খুঁড়ে খুঁড়ে কিভাবে মাটি ঠিকরে উঠছিল। শুনেছি কি হিংস্র গর্জন করছিল সে। তবু আমার ভয় করল না। আমি তার কাছে গেলুম, তার লম্বা খড়খড়ে গলায় হাত বোলালুম অনেকক্ষণ ধরে। তার মসৃণ পেটের স্পর্শ অনুভব করলুম। তার রোমকূপ থেকে ঘামের একটা আশ্চর্য মাদক গন্ধ ধীরে ধীরে আমাকে অভিভূত করতে লাগলো। জিন পড়াই ছিল। সেই অবস্থাতেই সকালে ছুটে পালিয়েছিল সে। নিজের অজ্ঞাতসারেই একটা অন্ধ উন্মাদনা আমাকে পেয়ে বসলো। রেকাবটা আমার পক্ষে বেশ উঁচু, তাও খানিকটা চেষ্টা করতেই দেখলুম কখন আমি সোজা লালুর পিঠে উঠে বসেছি। তারপরে লালুর পেটে পায়ের একটা ঠোকর দিয়ে বললুম, এই চল চল। আবার সেই অদ্ভুত আওয়াজ, যেন একটা পাগল আমার কানের কাছে তীক্ষ্ণ বিকট গলায় হি করে হেসে উঠল। আর লালু ছুটল, লাল আগুনের হালকা ছুটল, মাটি দিয়ে নয়, আকাশ বেয়ে, যেন টান করা ধনুকের ছিলে থেকে তীর উড়ল। সেই মুহূর্তেই বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি, কি মারাত্মক ভয়ঙ্কর ভুল। এ তো শীতের মাঠে ছাড়া নিরীহ বেটে বেটে টাট্টু ঘোড়া নয়, এ সেই শক্তির তরঙ্গ, যা সাহারার মরুঝড় পাড়ি দিয়ে ছুটে যায়, যার পায়ের নিচে অসীমেরও সীমা ছাড়িয়ে যাওয়া অস্ট্রেলিয়ার তৃণভূমি থেকে শুকনো ঘাসের শীষ ছিঁড়ে ঘূর্ণি হয়ে চলে। বাতাস এসে আমার দুই কানে ধাক্কা দিতে লাগলো। মনে হতে লাগলো যে কোনো সময় এক টুকরো ছেঁড়া কাগজের মতো উড়ে যাব আমি। আর তার অর্থ যে কি তাও বুঝতে বাকি নেই আমার। পেছন থেকে যেন অনেকগুলো গলার চিৎকার কানে এলো, খোকন খোকন, লালু লালু। অর্থাৎ লোকে দেখতে পেয়েছে। রামদাসের স্বর চিনতে পারলুম আমি। কিন্তু বর্ষার করতোয়ার জলে যেমন ভুস করে একটা শুশুক ভেসে উঠেই আবার অতলে তলিয়ে যায়, তেমনি করেই কয়েক সেকেন্ডের বুদবুদ তুলেই শব্দটাও নিশ্চিহ্ন হলো। হারিয়ে গেল ঘোড়ার পায়ের আওয়াজ, ভেসে গেল হু হু করা বাতাসের স্রোতে।
আমি তখন শুয়ে পড়েছি ঘোড়ার ওপর, লাগাম ছেড়ে দিয়ে 2 হাতে গলা জড়িয়ে ধরেছি তার। মুখ গুজেছি সেই নেশা ধরানো উত্তেজক ঘামের গন্ধের ভেতর। চেতনা আর অচেতনার একটা কেন্দ্রবিন্দুতে সমস্ত মন মোটর গাড়ির স্পিডোমিটারের মতো কাঁপছে, দুলছে, শিউরে উঠছে। চেতনা বলছে আমি পড়বো না, কিছুতেই পড়বো না। আর সেই খসখসে কেশরের ভেতর সেই উগ্র গন্ধের নেশায় সব যেন নিঃসারে ঘুমিয়ে পড়তে চাইছে। আমার মরা বাঁচার সব প্রশ্নই নিরর্থক সেখানে। কোথায় কত দূর চলেছি আমি জানি না, জানবার উপায়ই নেই। চোখের সামনে দিয়ে সব কিছু অন্ধকার, একটা আলো কালো আকাশ বেয়ে তারায় তারায় ছুটে চলেছি এখন। সময় নেই, সীমা নেই, বিরতি নেই। তবু ভয়, মৃত্যুর ভয় থেকে থেকে আমার ঝোড়ো হৃৎপিণ্ডে এক একটা বরফের স্পর্শ বুলিয়ে দিচ্ছে। এমন দুরন্ত হাওয়ার ভেতর দিয়েও সারা গা বেয়ে ঘামের স্রোত নামছে আমার। লালু ছুটছে তাড়ায় তাড়ায়। একবার চোখ চাইতে চেষ্টা করলুম, কয়েকটা ছায়ামূর্তির মতো কি পাক খেয়ে গেল পাশ দিয়ে। কারা যেন আবার চিৎকার করে উঠল। তারপর সেই একটানা ঘোড়ার পায়ের আওয়াজ, সেই চেতন অচেতনের কেন্দ্রবিন্দুতে একটা স্পিডোমিটারের কাঁটার মতো কাঁপতে থাকা। নিশ্চিত মৃত্যুকে রুখবার জন্যে 2 হাতে গলা জড়িয়ে কেশরের মধ্যে মুখ গুঁজে থাকা, আর অনুভব করা বাতাস প্রতি মুহূর্তে দস্যুর মতো ঘোড়ার পিঠ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে। তারপর হঠাৎ কিসের ঠোক্কর খেয়ে ঘোড়াটা আচমকা শূন্যে লাফিয়ে উঠল। তার গলা থেকে দুর্বল হয়ে আসা হাতের বাঁধন ছিটকে খুলে গেল আমার। আর যখন চোখ চাইলুম তখন মনে হলো গাঢ় অন্ধকার চারদিকে। আমি যেন একটা কুয়োর ভেতর উবুর হয়ে পড়ে আছি। কি অসম্ভব, কি অবিশ্বাস্য যন্ত্রণা আমার বাঁ পায়ে, আমার বুকের পাঁজরাতে। এমন যন্ত্রণা যা তার ভেতরে শরীরটাকে ফেলে তিলে তিলে পিষে দেওয়ার মতো। এমন দুঃসহ শারীরিক কষ্ট যে বিশ্ব সংসারে কোথাও থাকতে পারে, আমার এই 13 বছর বয়সের ভেতরে আমি তো কোনো দিন কল্পনাও করিনি। আমি আর্তনাদ করতে গেলুম। গলা থেকে চাপা গোঙানির মতো কি একটা বিসদৃশ্য ধ্বনি বেরিয়ে এলো। পেটের তলায় একটা হাত চাপা পড়েছে, সেটাকে টেনে বের করতে চাইলুম, পারলুম না। কিন্তু এই শারীরিক চেষ্টার অনুভূতির ফলে আমার জমাট হয়ে যাওয়া স্তব্ধ মস্তিষ্কটা এতক্ষণে একটু একটু করে সক্রিয় হয়ে উঠল। তখন দেখলুম অন্ধকার নয়, মেটে মেটে অনুজ্জ্বল জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে। আমার সামনে অসংখ্য মাটির ঢিবি, ইতস্তত কয়েকটা ভাঙা বাঁশ, আর আমার বাঁ দিকে হাত 3 দূরে একটা নিশ্চল বিরাট ছায়া। এই বিবর্ণ জ্যোৎস্নাতেও তার উজ্জ্বল লাল রং, তার সিংহের মতো কেশর, তার পিঠের ওপর চকচকে বাদামি চামড়ার জিন। লালু দাঁড়িয়ে আছে, এখন আর রাঙা আগুন নয়, যেন পোড়ামাটির তৈরি একটা বিরাট ঘোড়া। নড়ছে না, ডাকছে না, লেজটা পর্যন্ত দুলছে না এতটুকু। একটা অটল অচল মূর্তি। সারা শরীরে আবার সেই যন্ত্রণা, সেই জাঁতার মতো পিষে যাওয়ার দুঃসহতম উপলব্ধি। আমি প্রাণপণে চিৎকার করতে গিয়েও থমকে গেলুম। সামনে ও কি চলছে? ও কিসের চোখ? 1 নয়, 2 নয়, 8-10, হয়তো আরো বেশি। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ব্যবধানে জোড়ায় জোড়ায় সবুজ আগুন কি নিষ্ঠুরভাবেই জলজল করছে। আমি বুঝতে পারলাম আমি ওই চোখগুলোর লক্ষ্য। দৃষ্টির ভেতর দিয়ে যেন কতগুলো লাল জিভ আর ধারালো দাঁতের ছোঁয়া আমার সারা শরীরকে স্পর্শ করতে লাগলো। সেই ঘোড়া ছুটবার সময় একটা ভয় আমাকে অচেতনার সীমান্তে পৌঁছে দিয়েছিল।
এখন আর একটা ভয় আমার সর্বাঙ্গের যন্ত্রণার ভেতরে আরও দুঃসহ আতঙ্কের সঞ্চার করলো। আমি বুঝতে পারলুম ওরা শেয়াল। আমার মনে পড়ল বাবার মুখে শোনা সেই লোকটার কথা, হাট থেকে ফিরতে ফিরতে যার কলেরা হয়েছিল, রাতের বেলা পথের ধারে যে একটা বটতলায় পড়েছিল, আর জ্যান্ত অবস্থাতেই শেয়ালেরা যাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছিল। ওরা আমাকেও খেতে এসেছে। জোড়ায় জোড়ায় সবুজ চোখের ভেতর আমি কতগুলো ধারালো দাঁতকে স্পষ্টই দেখতে পাচ্ছি। অলৌক্ষীন দৃষ্টিতে আমি দেখলুম একজোড়া সবুজ চোখ একটু একটু করে এগোচ্ছে আমার দিকে। চিৎকার করতে চাইলুম, স্বর ফুটল না। শুধু আমার স্থির চোখের তারার উপর সেই হিংস্র সবুজ আলো দুটো স্থির হয়ে রইল। ধীরে ধীরে আমার দৃষ্টিকে গ্রাস করলো। সেই সবুজের ভেতরে আমার চেতনা ডুবে চলল। আমার সমস্ত জগৎ সেই নিষ্ঠুরতম সবুজের ভেতরে বিন্দুর মতো মিলিয়ে যেতে লাগলো। তখন সেই সময় আবার সেই শব্দ, সেই পাগলের হাসির মতো একটা তীক্ষ্ণ ই। পোড়ামাটির ঘোড়াটা নড়ে উঠল। 3 লাফে এগিয়ে বিদ্যুৎ বেগে পা ছুঁড়ল পেছনে। সবুজ চোখের সম্মোহন কেটে গেল আমার। দেখলুম অনেকখানি নিরাপদ দূরত্বে তারা সরে গেছে। লালুর পায়ের সীমানার কাছেও দাঁড়াবার সাহস নেই তাদের। তারপরে সমস্ত রাত সামনের আকাশ দিয়ে মেঘের পর মেঘ ভাসল, তারার পর তারা ডুবল। আমার কোন পাশে কখন যেন মেটে আলো ছড়ানো চাঁদটা উধাও হলো কোনখানে। যন্ত্রণায় কখনো কখনো আমি চিৎকার করতে লাগলুম। পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছিল বলে ভিজে মাটি কামড়ে নিলুম কতবার। থেকে থেকে মৃত্যুর মতো অবসাদ এসে কিছুক্ষণের জন্য আমার সব বোধ লুপ্ত করে দিতে লাগলো। আর থেকে থেকে সেই ই করে রক্ত জমানো হাসির শব্দ। একবার লালু সামনে ছুটে যাচ্ছে, একবার পেছনে, একবার ডাইনে, একবার বাঁয়ে। সবুজ চোখগুলো যেন আমার চারদিকে ঘিরে ঘিরে লুকোচুরি খেলছে। আর লালু আমাকে বাঁচাচ্ছে সেই রাশি রাশি ধারালো দাঁতের অন্ধ আদিম হিংসা থেকে। হঠাৎ লালু খুঁড়ের ধাক্কায় কি একটা গড়াতে গড়াতে চলে এলো আমার দিকে, ঠক করে লাগলো আমার কপালে। আমি দেখতে পেলুম আমার চোখে সেই সব সবুজ চোখের আলো প্রতিফলিত হতে হতে নিশাচরদের মতো আমার দৃষ্টিও তীক্ষ্ণ হয়ে উঠেছিল। আমি দেখলুম সেটা সাদা একটা নরমুণ্ড। ভুতুড়ে গল্পের বইয়ের ছবিতে যেমন দেখা যায় ঠিক তাই। আমার কপাল সেই নরমুণ্ডের ঠান্ডা কঠিন স্পর্শ অনুভব করে শেষবার চিৎকার তুলে আমি জ্ঞান হারালুম। আর একটা বিকট শব্দে দ্বিতীয়বার চোখ চাইলুম আমি। সকালের রোদ ঝলমল করছে চারদিকে। একটা কবরখানার মধ্যে পড়ে আছি আমি। অনেকটা দূরে বাবাকে দেখতে পাচ্ছি, রামযশকে দেখতে পাচ্ছি, আরো অনেক লোকজনকে। বাবার হাতের বন্দুকটা থেকে ধোঁয়া উঠছে তখনও। আর আমার পাশেই নিজের টকটকে লাল রংটাকে শরীরের রক্তে আরো রাঙা করে দিয়ে মাটিতে কাত হয়ে পড়ে পা ছুঁড়ছে লালু। প্রকাণ্ড মসৃণ পেটটা শেষ নিঃশ্বাসের টানে টানে ঢেউয়ের মতো ওঠা পড়া করছে। 3 মাস পড়ে থাকতে হয়েছিল আমাকে। বুকের পাঁজরা 2টো হাড় ভেঙে গিয়েছিল, খুলে গিয়েছিল বাঁ হাঁটুর জোরটা। তবু তার মধ্যেই কাঁদতে কাঁদতে বাবাকে বলেছিল, কেন মারলে লালুকে, কেন মারলে তুমি? জবাব দেওয়ার আগেই বাবা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। ধরা গলায় বলেছিলেন, আমাদের দিকে তেড়ে আসছিল যে, আমরা ভেবেছিলাম পাগল হয়ে বুঝি ও তোকে মেরেই ফেলেছে। বাইরে বর্ষণ মুখরিত রাতের কলকাতা। ঘরে ঘরে রুদ্ধ দুয়ার, বাড়িগুলো যেন রাশি রাশি কবর। কাঁচের শার্সির ভেতর দিয়ে
রাস্তার সার বাঁধা ইলেকট্রিকের আলোগুলো নিশাচরদের সবুজ চোখের মতো জ্বলছে। আমার সামনের টেবিলে সেই বিলাতি পত্রিকাটা, একটা লাল ঘোড়া এক ঝলক আগুনের মতো ছুটে যেতে চাইছে আকাশের দিকে। লালু কেন এমন করেছিল সেদিন? সত্যিই কি ইরানিরা বিষ খাইয়েছিল তাকে? অস্ট্রেলিয়ার তৃণভূমি না সাহারার ডাক শুনেছিল সে? কোন যুদ্ধের দামামা তালে তালে সেদিন বেজে উঠেছিল তার বুকের রক্তে? কিন্তু আজ যেন দুটি সত্য একসঙ্গে দেখতে পাচ্ছি তার ভেতর, মৃত্যু আর মুক্তি, মুক্তি আর মৃত্যু, কিংবা দুই এক। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। বিদায়।